বয়সে ছোট হলেও দায়িত্বে কিন্তু তুমি বড়। মির্জাবাড়ির বড় বউ। আজকে সব ঠিকঠাক হচ্ছে কিনা সেটার খেয়াল রাখবে তুমি। ওকে। মায়া সুস্থ থাকলে তোমাকে কিছু করতে হতো না। আর তিশাকে তো চেনোই। মির্জাবাড়ির মেহমানদের যেন কোনো অসুবিধা না হয়। তাসকিন রায়ের মাথায় কালো জামদানি শাড়ির আঁচলটা টেনে দিয়ে আদেশের সুরে বলল, আজ রায় সেজেছে রানীর বেশে। কালো জামদানি শাড়ির সাথে স্বর্ণের গহনা। হাত বুকে তুলে মাথা ঝুঁকিয়ে রায় বলল, জো হুকুম মহারাজ। তাসকিন ফিসেল হেসে বলল, তুমি এই মহলের অঘোষিত রানী, বুঝলে? দক্ষ হাতে তোমার কামাল দেখিয়ে দিও আজ। আপনি কখন ফিরবেন? দুপুরের আগে আসবো। বলেই রায়ের লাল লিপস্টিক দিয়ে আঁকানো ঠোঁটে একটা শুকনো চুমু খেলো। রায় আবারও মিহি কণ্ঠে বলল, দাদুমণি আপনাকে দেখতে চেয়েছে। আশা করি আপনি কথা রাখবেন। জো হুকুম মহারানী। রায়ের কপালে একটা ভালোবাসা দিয়ে বের হয়ে গেল সে। রায় ও রানীর বেশে নিচে নেমে গেল। আজ তার দায়িত্ব সব পর্যবেক্ষণ করা। কিচেনে শেফরা রান্না করছে, পুরো বাড়ি মেয়েডরা পরিষ্কার করেছে। রায় ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। সকাল 10টা বাজে। এখন 12টার মধ্যে চলে আসবে সৈয়দ বাড়ি থেকে মেহমান। রায়ের ফোনটা বেজে উঠল। সে দেখল রাদীপ হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। রায় রিসিভ করে হাসি মুখে কথা বলতে লাগলো। সৈয়দ বাড়ির সকলে রেডি হলেও রেডি হচ্ছে না রাশার। মাহাদি ইতিমধ্যে উপস্থিত। রাকার অনুরোধে সেও আজ যাচ্ছে মির্জা বাড়িতে। রাশার কথা মতো সে টপ জিন্স পরে যাবে, কিন্তু রামিসা তা হতে দেবে না। সে ভারী এক গ্রাউন্ড নিয়ে রাশার পিছনে ছুটে যাচ্ছে। রাহিম বেজায় বিরক্ত রাশার উপর। রাকার রেডি হওয়া শেষ। সে মেরুন রঙের শাড়ি পরে রেডি। রায়ান, রাহিম আর মেহেলি পরেছে আকাশি রঙের পোশাক। আফিয়া বেগম গতকাল রায়ের ফোন নম্বর রেখেছিল। রায় তাকে ফোন করে বারবার খবরাখবর নিচ্ছে। রিদিমা উপহার সামগ্রী পরখ করতে ব্যস্ত। সকলে রেডি এই মুহূর্তে। রাশার জন্য বের হওয়া হচ্ছে না। শেষে রুটিবেলা বেলুনি দিয়ে ধুমধাম কয়েকটা লাগিয়ে তারপর রাশাকে সেই কালো গ্রাউনটা পরাতে পারল রামিসা। সব কিছু ঠিকঠাক করে সৈয়দ বাড়ি থেকে মির্জা বাড়িতে রওনা দিল ওরা। মাহাদি সাদা পাঞ্জাবি পরে নিজের গাড়ি ড্রাইভ করছে। পাশে রাশা বসে আছে। রায় তখন কিচেনে শেফদের পাকা হাতের রান্না দেখতে ব্যস্ত। তখনই তিশা রায়ের ফোনটা নিয়ে এসে বলল, বারে ভাবিজান, আপনার কাছে আপনার জাহাপনার তলব আসিয়াছে। এই ডিজিটাল যন্ত্রখানায় গ্রহণ করুন। রায় আর মায়া কিটকিট করে হেসে উঠল। রায় ফোনটা নিয়ে এক সাইডে গিয়ে রিসিভ করে কানে তুলে বলল, বলুন। ওপাশ থেকে শোনা গেল তাসকিনের রাশভারী কণ্ঠখানা, মেহমান এসেছে। জি না। কত দূর? রাস্তায়। তুমি কি করছো? কিছুই না। একটু ভিডিও কল দেই। কেন? বিবিজানকে দেখতে মন চাচ্ছে। রায় কল কেটে দিল। সেকেন্ডের মধ্যে ভিডিও কল করে বসলো তাসকিন। রায় রিসিভ করে সামনে ধরল। তাসকিন হয়তো পার্টি অফিসে আছে। চারপাশে মানুষ গটগট করছে। তাসকিন মুগ্ধ নয়নে দেখল আবারও বউকে। রায় স্বাভাবিক কণ্ঠে বলল, দেখা হয়েছে। রাখি তাহলে। কিছু বলবেন আর? প্রেম প্রেম পাচ্ছে। একটা কিসি দাও। রায় কটমট করে তাকাতে তাসকিন এক ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে কল কেটে দিল। রায় দীর্ঘশ্বাস ফেলে ফোন নামিয়ে নিল। পরপরই আচমকা ফিক করে হেসে দিল। তানিশা আয়নায় শেষবার নিজেকে দেখে নিল। একটা ল্যাভেন্ডার কালার থ্রি পিস পরেছে সে। এর মধ্যে বিকট আওয়াজ করে তার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রাদীপের কণ্ঠে একরাশ মুগ্ধতা টের পেল তানিশা। সে আয়না থেকে চোখ সরিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখল। সাদা অ্যাপ্রন, স্টোথস্কোপ গলায় ঝুলানো রাদীপের। ডক্টর? হুম। আছেন? উহু। কোথায় হারিয়েছেন? তোমাতে বিলীন। তানিশা খিলখিল করে হেসে উঠল। হাতের ল্যাভেন্ডার আর সোনালি মিশ্রিত চুড়িগুলো নিজের মুখের সামনে এনে বাজিয়ে দেখিয়ে বলল, আমাকে কেমন লাগছে ডক্টর? অসাধারণ। শ্বশুরবাড়ির মানুষ আমাকে পছন্দ করবে তো? 100 বার করবে। তাহলে এখন রাখুন ডক্টর, আমি নিচে যাব। ওকে ডিয়ার। মির্জা বাড়ির প্রতিটা সদস্য দাঁড়ানো রাজকীয় গেটে। মেহমান আপ্যায়ন করাই তাদের উদ্দেশ্য। রেহেনা শেখ, আহানা শেখ বরণডালা হাতে, রায়ের হাতে মিষ্টি, তিশার হাতে মালা, তানিশার হাতে ছড়ানোর জন্য ফুল, তাসিনের হাতে রজনীগন্ধা। একের পর এক গাড়ি এসে থামল গেট দিয়ে। প্রথমেই বের হলো রিদিমা মির্জা আর আহাদ রায়হান। রেহেনা শেখ বোনকে নিয়ে বরণ করলো। তিশা ফুপাকে মালা পরালো। তানিশা ফুল ছিটালো। তাসিন ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। রায় মিষ্টি মুখ করালো। রায়কে দেখে তাদের অন্তরে প্রশান্তি ঢেউ খেলে গেল। সত্যি সত্যি তাকে এই মহলের বড় রানী লাগছে। এরপর ফাহাদ, রওশান ও রামিসা জুটিকে একই পদ্ধতিতে স্বাগতম জানানো হলো। আফিয়া বের হলো মাকে নিয়ে। রাকা আর মাহাদিকেও বরণ করলো রায়। রায়ান, মেহেলি, রাশা, রাহিম সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলো। রিদিমা মির্জা ভাবিদের জড়িয়ে ধরে কেঁদে দিল। 25 বছর পর আবার এই সীমানায় তার পা পড়ল। যা আর ননদের সাথে পরিচয় করালো ভাবিদের। রাকা আর মেহেলিও রায়, তিশা, তানিশার সাথে কুশল বিনিময় করলো। তানজিম, তাসিন, মাহাদি আর রায়ানকে আপ্যায়ন করলো। সকলে একসাথে তাজউদ্দিন মির্জা ও তৌহিদ মির্জার কবর জিয়ারত করে বাড়িতে প্রবেশ করলো। আজমেরি খান আর হুমায়রা শিকদার একে অপরকে জড়িয়ে ধরল। তৌসিফ মির্জা সকলকে বসার অনুরোধ করলো। তারা বসতে একে একে মেইডরা নাস্তা এনে সাজাতে লাগলো। রাকা আর চোখে রায় আর মাহাদিকে পরখ করলো। না, তেমন জড়তা নেই দুজনের মধ্যে। রাকা স্বস্তির নিঃশ্বাস নিল। তোড়জোড় শুরু হলো মির্জাদের মেহমানদারি। সৈয়দ বাড়ির সকলে অবাক রায়ের পরিবর্তনে। আসলেই রায় সাংসারিক হয়ে গেছে। সেই ছেলেমানুষি আজ আর নেই। বড়দের আড্ডা বসে গেল। রায় বোনদের নিয়ে নিজেদের রুমে নিয়ে গেল। এরপর রেহেনা শেখ শাশুড়িকে বলল, আম্মা, এখন রিধির রুম খুলে দেওয়া দরকার, চাবি দিন। হুমায়রা শিকদার রায়ের দিকে তাকাতেই রায় এক ছুটে গিয়ে নিজের রুম থেকে চাবি এনে দিল। সবাই যে যার মতো রুমে চলে গেল ফ্রেশ হতে। এক রাত থাকবে এখানে তারা। তাসকিন 1:30টার দিকে আসলো বাড়িতে। সবার আগে দাদি শাশুড়ির সাথে দেখা করলো। তারপর একে একে সবার সাথে কথা বলল। ফাহাদ সাহেব তাসকিনকে মাহাদির সাথে পরিচয় করালো। আগের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে দুজনে কদমবুছি করলো। একে একে চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, শালা, শালি, সুমন্দি সবার সাথেই কথা হলো। এবার পালা শ্বশুরের সাথে দেখা করা। সেই ভদ্রলোক আবার আরাম করছে বউয়ের ঘরে। তাসকিন রায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। রায় এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাসকিনের অমায়িক ব্যবহারে সৈয়দ বাড়ির সদস্যরা বেশ খুশি হয়েছে। তাসকিন ফুপুর রুমে গিয়ে নক করল। ফুপ্পি, আসবো? রিদিমা মির্জা আদরের ভাইপোকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো বাবা। তাসকিন ভিতরে ঢুকতেই আহাদ রায়হান মুখ ঘুরিয়ে নিলেন।
যা দেখে তাসকিন মুচকি হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম ফুপা। আহাদ রায়হান একবার ঠিক করলো সালাম নিবে না, কিন্তু বউয়ের ভয়ে মিহি সুরে সালাম নিল। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? অবশ্য হওয়ার কথাও নয়। আমি আগেই রাস্তাঘাট ঠিক করে রেখেছি যাতে আমার একমাত্র শ্বশুরের আসতে কোনো সমস্যা না হয়, বলেই হু হু করে হেসে ফুপুর দিকে তাকিয়ে চোখ মারল। আহাদ রায়হান কটমট করে বলল, আমি মেয়ের শ্বশুর বাড়ি আসিনি, আমি আমার শ্বশুর বাড়ি এসেছি। ওই একই হলো আপনার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি। চুপ করো বেয়ারা ছেলে, উচিত কথা বললেই দোষ। রাখো তোমার উচিত কথা, চোর কোথাকার। তাসকিনও মুখ বাঁকিয়ে বলল, চোরের শ্বশুর চোর। রিদিমা মির্জা ফিক করে হেসে দিল। রায়হান সাহেব হুঙ্কার দিয়ে বলল, কি চুরি করেছি আমি? আমি কি চুরি করেছি? আমার মেয়েকে। আপনি আমার ফুপুকে নিয়ে পালিয়েছিলেন, আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়েছি। সদবোধ। রায়হান সাহেব ক্রোধে উত্তেজিত হয়ে উঠল। আমি আমার মেয়েকে নিয়ে যাব, আমিও আমার ফুপুকে রেখে দেব। ভাববেন না শ্বশুর নেই তাই পার পেয়ে যাবেন। তাজউদ্দিন মির্জা না থাকলেও তাসকিন মির্জা আছে। রায়হান সাহেব ফুঁসতে ফুঁসতে বলল, দেখো রিমা, দেখো কত বড় নির্লজ্জ তোমার ভাতিজা। আমি যে ওর শ্বশুর মিনিমাম রেসপেক্ট দিচ্ছে না। সেই তো, আমিও আপনার জামাই, আপনিও ভুলে গেছেন সেটা। আমি আমার রায়কে নিয়ে যাব। ওটি হচ্ছে না। আমি রাতে বউ ছাড়া ঘুমাতে পারি না, আপনি এই বয়সে পারেন না। আর আমার তো রক্ত গরম শ্বশুর আব্বা। আহাদ রায়হান থতমত খেল। উনি ভাবেনি তাসকিন এরূপ একটা কথা বলে বসবে। অসভ্য নির্লজ্জ ছেলে, লজ্জাহীন শ্বশুর। রিদিমা মির্জা হেসে কুটি কুটি হচ্ছেন। থামো তোমরা, লোকে শুনলে কি বলবে? শ্বশুর জামাই এভাবে তর্ক করলে। তাসকিন ইনোসেন্ট মুখ করে বলল, আমার কি দোষ? উনি আগে শুরু করলেন। বেয়াদব, উনি একদম আদব। আপনি আগে পালিয়েছেন প্রেম করে, তারপর আমি। একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, কিন্তু বলবো না। ভদ্রতাও তো আছে নাকি? একেবারে ভদ্রলোক। জি, একদম শ্বশুরের মতো ভদ্রলোক আমি। রায়হান সাহেব রাতে কাঁপতে কাঁপতে বলল, রিমা, ডিসিশন ফাইনাল। আমি আমার মেয়েকে রাখবো না এই জাউরার সাথে। আমার সাথেই কেমন করে না জানি আমার মেয়েটাকে কত জ্বালায়। জি না শ্বশুর মশাই, আমি আপনার কপি। আমিও বউ পাগলা আপনার মতো। আপনার মেয়েকে এত সুখে রেখেছি যে সে সারা রাত। বাকিটা বলার আগে তার মুখে কুসুম পড়ল এসে। রুমে থাকা তিনজনই চমকে উঠল। তাসকিন সামনে তাকাতেই দেখল তার বউ রাগে দুঃখে লাল টকটকে হয়ে গেছে। ফুসফুস করে বের হয়ে গেল রুম থেকে। তাসকিনকে এখানে আসতে দেখে রায়ও পিছু পিছু এসেছিল, কিন্তু রুমে ঢোকেনি। এতক্ষণ এদের ঝগড়া পুরোটাই সে শুনেছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। তাসকিন কুশনটা ফুপুর হাতে দিয়ে ছুটল, এই রে, বউ আবার খেপেছে রে। দুপুরের জম্পেশ খাওয়া দাওয়ার পর সকলে রেস্ট নিচ্ছে। সকলে বললে ভুল হবে, শুধু পুরুষরা। নারীদের গল্পের ঝুড়ি শেষ হচ্ছে না। মুরব্বিয়ানা এক বৈঠক চলছে, তো জোয়ানদের এক বৈঠক চলছে। তাসিন একটু হাঁটতে এসেছে গার্ডেনে। বাড়ির চারদিকে ঘেরাও করা কালো পোশাকধারী গান হাতে বডিগার্ড। তাসিন হাঁটতে হাঁটতে গার্ডেনের শেষ মাথায় এসে দাঁড়িয়েছে। এখন একটু বসা উচিত। সে শান বাদাই করা লিচু গাছটার গোড়ায় বসে পড়ল। ফোন অন করে আজ খাবার টেবিলে বসে একটা পিকচার তুলেছিল পরিবারের দুই বাড়ির সদস্যদের। সেই পিকচারটা আপলোড করলো।
এর মধ্যেই ঝুপ করে কিছু তার গায়ে পড়ল। তাসিন অবাক হয়ে সেদিকে অনুসরণ করে দেখল নিচে কিছু লিচুর খোসা পড়ে আছে। তাসিন উপরের দিকে তাকাতেই চোখে পড়ল একজোড়া মেয়েলি পা। লাল থ্রি পিস পরা রাশা গাছের ডালে পা ঝুলিয়ে বসে বসে লিচু খাচ্ছে। তাসিন বিস্মিত হয়ে বলল, রাশা, আপনি গাছে কি করছেন? ইয়াল্লা, মেয়ে মানুষ গাছে চড়েছেন কেন? রাশা এবার নামার জন্য উদিত হলো। তাসিন ভয় পেয়ে গেল, সাবধান করে বলল, রাশা, নামতে পারবেন একা? হ্যাঁ, উঠতে পেরেছি, নামতেও পারবো। দাঁড়ান, আমি মই নিয়ে আসি। প্রয়োজন নেই, আমি পারবো। রাশা বেয়ে বেয়ে কিছুটা নামার পর ধূপ করে লাফ দিয়ে তাসিনের সামনে পড়ল। হাতে এক থোকা পাকা টসটসে লিচু। তাসিন দীর্ঘশ্বাস ফেলে ঝুঁকে হাত বাড়িয়ে দিল রাশার দিকে। রাশা নিজের হাতটা দিয়ে তার হাতটা আঁকড়ে ধরে উঠল। তারপর তাসিনের দিকে লিচুর থোকাটা বাড়িয়ে দিয়ে বলল, 1 মিনিট, ধরুন তো। তাসিন ধরতেই ঝুঁকে আবার নিজের পোশাক ঝাড়তে লাগলো রাশা। তারপর দাঁড়িয়ে বলল, আপনি আবার মাইন্ড করলেন নাকি? কেন? এই যে আপনাদের গাছের লিচু খেয়েছি না বলে। আমি মাইন্ড করলেই বা আপনার কিছু আসে যায়? রাশা আরেকটা লিচু খেতে খেতে বলল, তা অবশ্য ঠিক। তারপরও আপুর শ্বশুর বাড়ি তো, তেমন কিছু করলে আম্মু খুব মারবে। তাসিন এক ভ্রু উঁচিয়ে বলল, আন্টি আপনাকে এখনো মারে? মারে তো, আজও মারলো। কেন? বাদ দিন ওসব, বাদ। আমাদের মির্জা বাড়ি আপনার কেমন লাগলো? তেমন ভালো লাগেনি। আমাদের বাড়ির মতোই তো কাঠামো, শুধু এক্সট্রা এই পুকুরটা। তাও ঠিক। আগামী সপ্তাহে তো আপনার রেজাল্ট বের হবে। অনুভূতি কেমন? কোনো অনুভূতি নেই, পাশ করলেই হলো। আপনার ফিউচার প্ল্যান কী রাশা? তেমন কিছু ভাবিনি, তবে আব্বু ব্যবসায় বসাতে চায়। আপনাদের তো ডায়মন্ডের গোল্ডের ব্যবসা, তাই না? হুম। রাশা খেতে খেতে হাত ওড়না জামার গলার কাজটাও ভরিয়ে ফেলেছে। তাসিন পকেট হাতড়ে একটা টিস্যু বের করে দিয়ে লিচুর থোকাটা নিজের হাতে নিল। রাশা প্রত্যুত্তরে কিছু না বলে মুছতে লাগলো। তাসিন দক্ষ হাতে লিচুর খোসা ছাড়িয়ে রাশাকে দিল। রাশা আবার খাওয়ায় মনোনিবেশ করলো। আমাদের দুলাভাই কি আবারও চলে গেল? দেখা গেল তাসকিনের কালো মার্সিডিজটা গেট থেকে বের হতে, তাই সেদিকে তাকিয়ে বলল রাশা, হয়তো। আপনার ফিউচার প্ল্যানিং কি স্যার? আমি তো ফ্যাশন ডিজাইনার, আমার একটা নিজস্ব শপ আছে, পাশাপাশি আমাদের ব্যবসায়ও সাহায্য করি। রাজনীতিতে ইন্টারেস্ট নেই, একেবারে নেই বললে ভুল হবে। বড় ভাইয়াকে পাশে থেকে সাহায্য করতে চাই। আপনি খুব পরিশ্রমী স্যার। তাসিন মাথা ঝুঁকিয়ে হাসল। আমাদের বাড়ির সব ছেলেরাই পরিশ্রমী, আমার দাদাজানের মতো। ভালো তো। তাসিন ওর দিকে তাকিয়ে বলল, রাশা, আপনি সব সময় আজকের মতো এমন নর্মাল থাকতে পারেন না। অমন ঘাড় তেরামি না করলে হয় না। রাশা মুখ লুকিয়ে হাসল। ঘাড় তেরামি করলে কি হয়? তেরামি করা ভালো না। মেয়ে মানুষ তেরামি করতে হয় না। তাহলে কেউ বিয়ে করবে না, আমার সংসার হবে না, বরের ভালোবাসা পাবো না, তাই তো? মোটেই তা নয়। তাই আমি না হয় একটু ভিন্ন থাকলাম। আমাকে এই রূপে যে মেনে নেবে তাকে আমি বিয়ে করব, আর না হলে সারা জীবন অবিবাহিত থাকব। আমি সেটা বলিনি। বাদ দিন, এখানে তর্কে জড়ালে আম্মু আমাকে পিটানি দিবে। এ বাড়িতে এসে রায় একটু নতুন পাকোড়া বানানো শিখেছে মায়ের কাছে। এখন সে সেটা বানিয়ে সকলকে খাওয়ানোর বন্দোবস্ত করছে। তখনই রাশা আসলো বাইরে থেকে। রায়কে এমন শাড়ি গয়নায় পরে থাকতে দেখে তার আরও গরম বেড়ে গেল।
সে কিচেনে গিয়ে রায়ের পিছনে দাঁড়িয়ে বলল, আপু, তুই সারাদিনই এমন শাড়ি পরে থাকিস, গরম লাগে না? এটা তো তোর নানা বাড়ি, একটু কি ছাড় দেয় না তোকে? রায় হকচকিয়ে গেল ওর আকস্মিক এমন কথায়। কিচেনে সবাই উপস্থিতি এখন। রায় চোখের ইশারায় ওকে মানা করলো, কিন্তু রাশা কি সোনার পাত্রী? সে নাক মুখ কুঁচকে বলল, কি নিয়ম রে বাবা? রায় এবার ফিসফিস করে বলল, চুপ কর রাশা, এটা আমার শ্বশুর বাড়ি। রেহেনা শেখ হেসে বলল, আমরা নিয়ম মানতে বাধ্য করি না মা, যার যা ইচ্ছা পড়তে পারে, এটা শুধু রীতি আমাদের। ওরা ভালোবেসেই পড়ে। রাশা এবার তিশাকে বলল, তিশা আপু, এটা তো তোমারই বাড়ি, তুমিও শাড়ি পরো কেন? তিশা মুচকি হেসে বলল, আমার শাড়ি পরতে ভালো লাগে তাই। রায় বলল, তুইও এখনো এই ড্রেসে কি করছিস? যা চেঞ্জ করে আয়। রাত 11টায় তাসকিন ফিরল বাড়িতে। ঘরে এসে দেখে বউ ঘরে নেই, থাকার কথাও নয়। আজ তার ঈদের দিন, পাখি দুটোকেও হয়তো ঘরে আনেনি। তাসকিন চেঞ্জ করার আগে বেলকনিতে গেল পাখি আনতে। পাখির খাঁচার কাছে যেতেই তারা চেঁচিয়ে উঠল, তাহির, তাহির, তাহির। তাসকিন মুচকি হেসে পাখির খাঁচা তুলতেই দেখল গার্ডেনে দুজন মানুষ বসে আছে। একজন অপরজনের কাঁধে মাথা ফেলে বসে আছে, আরেকজন পরম মমতায় মেয়েকে জড়িয়ে ধরে আছে। তাসকিনের হাসি আরেকটু প্রসারিত হলো। এরা যে তার বউ আর শ্বশুর বুঝতে আর বাকি রইল না। সবই তার ফুফু ওরফে শাশুড়ি কামাল। কিছুক্ষণ আগেই তাসকিনি ফুপুকে কল করেছিল। হ্যালো, কি ভিডিও কল করলে যে? দেখো আমি কোথায় আছি। রিদিমা মির্জা ভ্রু কুঁচকে তাসকিনের পিছন অবলোকন করল, তারপর মুচকি হেসে বলল, সৈয়দ জুয়েলারি শপে তুমি কি করছো? এখনো কিছু করছি না, তবে করব। কি? আগুন লাগিয়ে দেব? রিদিমা মির্জা আঁতকে উঠে বলল, এমা, কেন, কি হয়েছে আবার? তোমার বরকে বলো আমার বউয়ের সাথে কথা বলতে। ও কাঁদছে চুপি চুপি। আমি আমার বউয়ের কান্না সহ্য করতে পারি না। তুমি জানো, তোমার বরকে বুঝিয়ে বলো তার মেয়ের সাথে ভালো করে কথা বলতে। আর না হলে আমি এক্ষুনি সৈয়দ জুয়েলারি শপে আগুন জ্বালিয়ে দেব বলে দিলাম। আমি ফিরে যেন ওকে হাসি খুশি দেখি। বলেই কল কেটে দিল। এদিকে রিদিমা মির্জা পড়েছে গ্যারা কলে। তিনি কোন দিকে যাবে? একদিকে স্বামীর জেদ, অপর দিকে জামাইয়ের জেদ। তিনি আহাদ রায়হানের কাছে গিয়ে বলল, এই শোনো। আহাদ রায়হান তখন মন দিয়ে মির্জাদের অ্যালবাম দেখতে ব্যস্ত ছিল। বউয়ের ডাকে তার দিকে তাকালো। রিদিমা মির্জা হাঁটু মেরে স্বামীর শিহরে বসল, তারপর হাতটা ধরে বলল, একটা সত্যি কথা বলবে? বলো। তাজ তার কথা রেখেছে না? কি কথা? তোমার মেয়েকে রানীর মতো করে রেখেছে কি না? আহাদ রায়হান মুখ ঘুরিয়ে ফেলল। রিদিমা মির্জা ওনার চিবুক ধরে আবার নিজের দিকে ঘুরিয়ে বলল, কথা বলছো না কেন? রায় যে রানীর বেশে আছে তা তুমি অস্বীকার করতে পারবে? তুমি নিজেও তো প্রেম করে বিয়ে করেছো। তুমি ওদের সিচুয়েশন কেন বুঝছো না? রায়মা ভালো আছে, সুখে আছে, সব তো নিজের চোখেই দেখছো। মা, ফাহাদ ভাই সবাই তো মেনে নিল। তাহলে তুমি কথা বলছো না কেন ওর সাথে? মেয়েটা ধুকে ধুকে মরছে, দেখতে পাচ্ছ না? এখন তো তুমিও কষ্ট দিচ্ছ মেয়েকে। আহাদ রায়হানের চোখ থেকে ছলছল করে পানি বের হয়ে গেল। রিদিমা মির্জা আবারও বলল, ওর সাথে একটু কথা বলো। মেয়েটাকে আর কষ্ট দিও না। কোথায় আছে ও? তুমি একটা নিরিবিলি জায়গায় যাও, আমি রায়কে পাঠাচ্ছি। গার্ডেনে পাঠাও। এরপর থেকে বাপ মেয়ের সুন্দর গল্প জমেছে ঘণ্টাখানেক ধরে। একচোট কান্নাকাটিও গেছে অবশ্য। তাসকিন ফ্রেশ
হয়ে গলায় তোয়ালে ঝুলিয়ে বের হলো। রায় তার খাবার নিয়ে মাত্রই রুমে ঢুকলো। তাসকিন ওকে এক পলক দেখে ম্লান হাসলো। কতটা নিখুঁত অবহেলা করে এই নারী! না অভিযোগ করা যায়, না এড়িয়ে চলে যায়, একবারও তাকায় না তাসকিনের চোখের দিকে। আজকাল তাসকিনও তাকায় না, তাকাতেই দেখা যায় তার জন্য বিপুল পরিমাণ ঘৃণা পুঁজি করে রাখা ওই চোখে। এই যে রুমে ঢুকলো এমন ভাব ধরে যেন এখানে সে নিজে ব্যতীত আর কেউ নেই, অথচ কর্তব্য পালন করতে ঠিকই খাবার নিয়ে এসেছে। এভাবে আর কত, দেখা যাক এভাবে আর কতদিন টেনে নিয়ে যাওয়া যায়। বাড়ির সবাই খেয়েছে, জি, মেহমানরা খেয়েছে, তুমি? হুম। তাসকিন তোয়ালে বেলকনিতে মেলে দিয়ে এসে খেতে খেতে বসলো। রায় তখন কাবাডে কিছু করছে। তাসকিন খেতে খেতে জিজ্ঞেস করলো, আজকে রান্না কে করেছে? রায় ওর দিকে তাকিয়ে বলল, কেন, টেস্ট ভিন্ন লাগছে? আম্মু করেছে। ও। তখনই দরজায় নক হলো। রায় উঁচু গলায় বলল, দরজা খোলা। অল্প ফাঁক করে রাশা আর রাকা প্রবেশ করলো। রাকা বরাবরের মতো তাসকিনকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। তাসকিন মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। রায় এগিয়ে গিয়ে বলল, কিছু লাগবে তোদের? রাশা বলল, হ্যাঁ, কি লাগবে তোকে? তাসকিন খেতে খেতে তিন বোনের কথা শুনছিল। রাশা তাসকিনকে উদ্দেশ্য করে বলল, দোলাব্রো, আপনার সমস্যা না হলে আজ আপনার বউকে আমরা নিয়ে যাই। এই দেখুন, রাকাকেও নিয়ে এসেছি ওর বরের কাছ থেকে। আজ একটা রাত একটু কষ্ট করে আপনারা আপনাদের বউদের আমায় দিয়ে দিন না। রাশার রসিক কথায় তাসকিন মুচকি হেসে বউয়ের দিকে তাকিয়ে বলল, নিও, তবে তোমাদের বোনের সাথে আমার একটু কথা আছে। ও একটু পরে গেলে হবে। রাকা ঘাড় কাত করে সম্মতি দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। ওরা দুজন বের হয়ে গেল। তাসকিনেরও খাওয়া শেষ। তাসকিন উঠে এসে মিররের সামনে থেকে ফোন হাতে নিয়ে জিজ্ঞেস করলো, তোমার আব্বুর সাথে কথা হয়েছে? জি। এখন খুশি? হুম। এরপর রায় মিহি সুরে বলল, আমি যাব। তাসকিন ভ্রু কুঁচকে বলল, আমাকে জিজ্ঞেস করছো কেন? আপনি বললে যাব। তাসকিন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, ঠোঁট টিপে, তারপর বলল, আমি কি একটুও বদলাইনি রায়? রায় একটু ভরকালো এই প্রশ্নে, তারপরও বলল, এই প্রশ্ন কেন? আগের মতো কষ্ট দেই তোমাকে? না। আটকে রাখি? না। তারপরও জিজ্ঞেস করলে কেন? আমি তো তোমাকে এখন কোনো কিছু নিয়েই প্রেশার দেই না। তারপরও আমাকে হাট করে কি মজা পাও? আজ মনের কষ্টে বলেই ফেলল তাসকিন। রায় শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। তাসকিন বেডে শুতে শুতে বলল, আমি অমানুষ হলেও তোমার খোদা আমাকেও একটা মানুষের মতো মন দিয়েছে রায়। আমারও কষ্ট হয়। তোমাকে আমি শারীরিক কষ্ট দিয়েছি, তার বদলে আমাকেও শারীরিক কষ্ট দাও কসম। টু শব্দও করব না। তবে এভাবে আর বলো না, আমার খুব কষ্ট হয়। রায় ছোট্ট করে বলল, আপনারও মন আছে, থাকতে নেই? বোধ হয় না, দুর্ভাগ্যবশত আছে। থাকলেই ভালো। প্রতিশোধের খেলা আমি একা নয়, তুমিও ভালোই খেলো। তোমাকে আমি মেরে ফেলেছি, তাই এই উদ্যোগ। তাসকিনের চোখের উপরে হাতের কবজি চেপে রাখা। রায় অদ্ভুত হেসে বলল, আমাকে মেরে ফেলে আপনি জীবিত আছেন তো? আমি টের পাই মির্জা সাহেব, আপনিও মরে গেছেন ভিতর থেকে। তাসকিন তড়াক করে হাত সরিয়ে তাকালো ওর দিকে, কিন্তু রায় বের হয়ে গেল। তানিশা, তিশা, রায়, রাশা, রাকা, মেহেলি আড্ডা বসেছে ছাদে, কিন্তু আড্ডায় মন নেই রায়ের। মনটা কেন ছটফট করছে। সে একবার সবার দিকে তাকিয়ে উঠে বলল, আমি একটু আসছি।
নিচে রুমে গেল। দরজা খোলার শব্দ পেয়েও তাসকিন তাকালো না। রায় নীল ডিম লাইটের আলোয় দেখলো তাসকিন এখনো সেভাবেই আছে। তাসকিন জেগেই ছিল। রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, চলে এলে যে? রায় আমতা আমতা করে বলল, এমনি। কিছু লাগবে আপনার? না। রায় বলার মতো আর কথা পেল না। তাদের তো তেমন সম্পর্ক নয়। তাই আবার চলে যেতে উদ্যত হতেই তাসকিন ডাকলো, শোনো। রায় পিছন ঘুরে বলল, জি। আড্ডা অন্য কোথাও দিলে হয় না? ছাদে। আমার জরুরি কাজ ছিল। ঠিক আছে। রাত 2:30। ঝুমঝুম বৃষ্টিতে অথই ধারায় পড়ছে বৃষ্টি। তাসকিন হিডেন রুমে বসে আছে। তার মাথা কাজ করছে না। কোনো কিছুই মিলাতে পারছে না। এর মধ্যে ক্যাচ করে শব্দ করে দরজা খুলে গেল। তাসকিন অবাক হয়ে সেদিকে তাকাতে অবাক হয়ে গেল। শুকনো মুখে বিষম খেলো। বিস্মিত নজরে তাকিয়ে চটপট সব যন্ত্রগুলো অফ করে দিল। চলবে।